5 ঘন্টার বৈঠকেও ঠিক হয়নি বিপিএল এর স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। ফ্র্যাঞ্চাইজি নিয়েও অন্ধকারে বিসিবি। ফুটবলার ঋতুপর্ণার বাড়ি বানিয়ে দেওয়ার প্রস্তাব পাস। বিপিএল এর নতুন সম্ভাব্য ভেন্যু হিসেবে তৈরি হচ্ছে রাজশাহী স্টেডিয়াম। বিসিবির চাহিদাপত্র হাতে পেলেই শুরু হবে সংস্কার কাজ, জানালেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। অনূর্ধ্ব-20 নারী এশিয়ান কাপ বাছাইয়ে কাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে নিয়ে সাবধানী টিম ম্যানেজমেন্ট। লাওসে খাবার নিয়ে সমস্যায় বাংলাদেশ নারী দল। ভিন্ন স্বাদের কারণে খেতে পারছেন না ফুটবলাররা। বাঙালি রেস্টুরেন্টে করাতে হচ্ছে রান্না, জানালেন নারী উইং চেয়ারম্যান। কমিউনিটি শিল্ডের লড়াই আর্সেনাল বিলবাওর। শুরুতে ক্রিকেট। বিগত সময়ে বিসিবির সঙ্গে অর্থ জালিয়াতদের তালিকা করেছে বোর্ড। শিগগিরই আইনি ব্যবস্থা নেওয়া হবে তাদের বিরুদ্ধে। বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু। এখনও চূড়ান্ত হয়নি বিপিএল এর স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি, নির্ধারিত হয়নি আসন্ন বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিও। তবে নিয়োগ দেওয়া হয়েছে এইচআর কনসালটেন্ট। টার্ফ ম্যানেজমেন্ট প্রধান হিসেবে 2 বছরের জন্য নিয়োগ পাওয়া টনি হ্যামিং দেখভাল করবেন সব আন্তর্জাতিক স্টেডিয়াম বলেও জানিয়েছেন তিনি। নারী ফুটবল দলের অধিনায়ক ঋতুপর্ণা চাকমার গ্রামের বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নানা ইস্যুতে বোর্ড সভায় বিসিবি পরিচালকরা। দেশের বাইরে থাকায় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যুক্ত হলেন অনলাইনে। তবে দেশে থেকেও সভায় সশরীরে উপস্থিত ছিলেন না আকরাম খান, কাজী ইনাম, মঞ্জুরুল ইসলাম। বিকেল 3টায় শুরু হয়ে রাত 8টা পর্যন্ত চলে সভা। 5 ঘন্টার ম্যারাথন মিটিংয়ে আলোচনা হয়েছে নানা ইস্যুতে। 21টি কমিটির কাছে চাওয়া প্রেজেন্টেশনও দেখেছেন বোর্ড প্রধান। আর্থিক বিষয়াদি নিয়ে বেশ কিছু সিদ্ধান্তে এসেছে বোর্ড। শুধু গেল বিপিএল নয়, এর আগেও যে সকল দল ফ্র্যাঞ্চাইজি ফি, স্পন্সর অর্থ বোর্ডকে দেয়নি তাদের তালিকা তৈরি করেছে বিসিবি, যাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আমাদের একটা লিস্ট হয়েছে যেখানে ফ্র্যাঞ্চাইজি টিম, স্পন্সরস, এরা ক্রিকেট বোর্ডকে আমাদের যেভাবে মানে ধরেন স্পন্সররা স্পন্সর করেছে, পেমেন্ট কিছু বাকি আছে, ফ্র্যাঞ্চাইজি টিমের যে টাকাটা দেওয়ার কথা ছিল দেয়নি। সো এইগুলির একটা ডিফল্ট লিস্ট করা হচ্ছে। তাদের এগেনস্টে আমরা লিগ্যাল প্রসিডিওরে চলে যাচ্ছি। নামটা বলাটা ঠিক না। যারা এ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটে এই কারেন্ট রাজশাহী না বা চিটাগং না, বা যারা গত ধরেন 6-7 বছর ধরে যারা ডিফল্ট, আমাদের তো একটা হিসাবে দেখবেন, আপনি যদি ইয়ারলি অ্যাকাউন্টসটা দেখেন, সেই ইয়ারলি অ্যাকাউন্টসটা দেখেন যে একটা আমাদের পেমেন্ট ডিউ থাকে, তাদের এগেনস্টে এই ডিসিশনটা নেওয়া হয়েছে। বিপিএলকে বিশ্বমানে নিয়ে যেতে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির খোঁজে বিসিবি। গেল 2 সপ্তাহ ধরে 5 কোম্পানির সাক্ষাৎকার নিয়েছে বোর্ড। এরই মধ্যে কোম্পানি চূড়ান্ত করার কথা থাকলেও আরও যাচাই বাছাই করতে চায় বিসিবি। ফ্র্যাঞ্চাইজি দেওয়ার কাজ আটকে আছে যে কারণে। কনসালটেন্ট অ্যাপয়েন্টমেন্টের ছিল, 5টা টিম পার্টিসিপেট করেছে। সো এটা নিয়ে থরো আমাদের যাচাই বাছাই করা হয়েছে। সেটা নিয়ে আলাপ করে এটাকে আমরা ডেফার করে দিয়েছি। ডেফার করা হয়নি, যে অনেক ডিসিশন নেওয়া হয়েছে, এটাকে অ্যাপয়েন্টমেন্টের ডিসিশন আরও 2-3 দিন লাগবে। নট মিডিয়া, স্পেশালি আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু বলা হচ্ছে, অনেক রিউমার হচ্ছে যে টিম অলরেডি কনফার্ম হয়ে গেছে, হয়েছে। আমরা একদম কনফার্ম করছি যে নো টিম হ্যাজ বিন কনফার্মড। আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে যেটা যেটা পড়বে, তাদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ অ্যান্ড ম্যানেজমেন্ট স্ট্রেংথ এসব দেখে এই ক্রাইটেরিয়া আমরা ইভেন্ট ম্যানেজমেন্ট টিমের সহযোগিতায় আমরা বানিয়ে
তারপরে দিব। বাংলাদেশে শেষ হচ্ছে কিউরেটর গামিনী ডিসিলভার অধ্যায়। টনি হ্যামিং কাজ করবেন আন্তর্জাতিক ভেন্যুগুলো নিয়ে। জাতীয় লিগে যুক্ত হচ্ছে নতুন দল ময়মনসিংহ, বাদ যাবে ঢাকা মেট্রো। নারী ফুটবল দলের অধিনায়ক ঋতুপর্ণা চাকমার গ্রামের বাড়ি নির্মাণ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নেক্সট বিপিএল আইসিসিকে আমরা অ্যাপয়েন্ট করা হচ্ছে টু রান। জুনুক্স কনসাল্টিং বলে HR কনসালটেন্টকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। উইমেন ফুটবল টিম আছে, ক্যাপ্টেন ঋতুপর্ণা চাকমার। গ্রামে যা তার বাসাটা আছে সেটা আমরা বিল্ড করে দিব। টনি হেমিংসকে যে আগে আপনারা জানেন যে কাজ করতো বাংলাদেশে, তাকে 2 বছরের জন্য আনা হচ্ছে। ডিফারেন্ট ইউনিট বানাচ্ছি, হেড অফ টার্ফ ম্যানেজমেন্ট। যত আপনার আমাদের ইন্টারন্যাশনাল গ্রাউন্ডগুলি আছে তার প্রধান দায়িত্ব হচ্ছে তার আন্ডারে এই সবাই আমাদের কিউরেটরস তার আন্ডারে থাকবে। রিজিওনাল ক্রিকেটের যে কমিটিগুলি আগে ছিল সেইগুলিকে আমরা এখন ক্যান্সেল করে দিয়েছি, যেহেতু NCL T20 আমাদের শুরু হয়ে যাচ্ছে। এইখানে একটা টিম আছে আমাদের ঢাকা মেট্রোপলিস, সেটার জায়গায় NCL 4Dতে আপনার এই ময়মনসিংহ ডিভিশন খেলবে। বোর্ড সভায় আলোচনা হয়নি এফডির অর্থ উত্তোলন করতে না পারা নিয়ে। তবে দুদকের দেয়া চিঠির জবাব দিতে কাজ করছে বিসিবির আইনজীবীরা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। বিপিএলকে ডিসেন্ট্রালাইজ করতে খুলনা বরিশালের পর এবার রাজশাহী স্টেডিয়ামকেও সংস্কার করতে চায় যুব ক্রীড়া মন্ত্রণালয়। বিসিবির চাহিদাপত্র পেলেই ক্রীড়া পরিষদ থেকে কাজ শুরু করবে বলে জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এদিন নাটোরে 14টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করেছেন তিনি। প্রান্তিক পর্যায়ে খেলাধুলার মান উন্নয়নে মন্ত্রণালয় আরও উদ্যোগী হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ক্রীড়া উপদেষ্টা। আসন্ন বিপিএল নিয়ে চর্চা চলছে অনেকদিন ধরেই। নতুন আঙ্গিকে এবারের আসর সাজানোর পরিকল্পনার উদ্যোগ নিয়েছে বিসিবি, যেখানে নতুন আরও একটি ভেন্যু যোগ করা নিয়েও চলছে আলোচনা। তবে বাড়তি কোন ভেন্যুতে হবে এবারের বিপিএল তা এখনও নিশ্চিত করেনি ক্রিকেট বোর্ড। এবারের বিপিএল এর জন্য বরিশাল ও রাজশাহী স্টেডিয়াম পছন্দের তালিকায় রেখেছিল বিসিবি। এই দুই ভেন্যুর যে কোনো একটিতে করাবে ফ্রাঞ্চাইজি লিগের ম্যাচ। তবে বরিশালের জীবনানন্দ দাস স্টেডিয়ামে এখনও সংস্কার কাজ শেষ করতে পারেনি জাতীয় ক্রীড়া পরিষদ। সব সংস্কার কাজ শেষ পর্যায়ে থাকলেও ঠিকাদারের গোয়ার্তুমিতে আউটফিল্ড পুনরায় সংস্কারে নামে এনএসসি। আর এতেই বিপিএল এর ম্যাচ আয়োজনের সম্ভাবনাও ফিকে হয়ে যায় বরিশালে। এদিকে স্পোর্টিং উইকেট আর আউটফিল্ড বিবেচনায় এগিয়ে রাজশাহী। ঘরোয়া ক্রিকেটের অনেক ম্যাচও অনুষ্ঠিত হয়ে আসছে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে। তবে কিছু সংস্কার প্রয়োজন বিপিএল এর ম্যাচ আয়োজনের জন্য, জানিয়ে ইতোমধ্যে বিসিবির প্রতিনিধি দল পর্যবেক্ষণ করেছে স্টেডিয়ামটিতে। ক্রিকেট বোর্ডের গ্রিন সিগন্যাল পেলেই ভেন্যু সংস্কারে নামবে এনএসসি। এখন পর্যন্ত বিসিবি ভেন্যু নির্বাচন নিয়ে সুস্পষ্ট বার্তা না দিলেও বিসিবিতেই হবে এবারের বিপিএল এর নতুন ভেন্যু, এমনটা ইঙ্গিত দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সামনের বছর থেকেই বিপিএল আয়োজনের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যেই আপনারা জানেন এখানে বিসিবির দায়িত্বশীলরা এসেছিলেন এবং ওনাদের থেকে এনএসসি ফিডব্যাক নেবে যে কি কি সংস্কার করার প্রয়োজন এবারের বিপিএল এখানে আয়োজন করার জন্য, এবং সে অনুযায়ী আমরা সংস্কার শেষে বিপিএলটাই আশা করি রাজশাহী স্টেডিয়ামে এবারে বিপিএল এর কয়েকটি ম্যাচ আয়োজন করতে পারবো। এদিকে নাটোরে 14টি মিনি স্টেডিয়াম উদ্বোধন করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রান্তিক পর্যায়ে খেলাধুলার মান উন্নয়নে মন্ত্রণালয় আরও উদ্যোগী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দেশের প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম স্থাপন করার কথাও জানান তিনি। আমরা সরকারের পক্ষ থেকে আরও বেশি টুর্নামেন্ট, আরও বেশি খেলার সুযোগ কীভাবে করে দেওয়া যায় সেই বিষয়ে যথাযথ উদ্যোগ গ্রহণ করছি। এবং আপনারা জানেন যে গত বছর এবছরের শুরুতে তারুণ্য উৎসবে আমরা হাজার হাজার ইভেন্ট আয়োজন করেছি এবং সেখানে আমরা অভূতপূর্ব অংশগ্রহণ পেয়েছি। আগামী বছর তারুণ্যের উৎসব প্রতিটি উপজেলায় ছড়িয়ে দিতে চান ক্রীড়া উপদেষ্টা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। এবারে ফুটবল। এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিতের মিশনে গ্রুপ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার চ্যালেঞ্জ নেবে বাংলাদেশ দল। জয় কিংবা ড্র করলেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বের টিকিট নিশ্চিত করবে লাল সবুজ। কম ব্যবধানে হারলেও সুযোগ থাকবে বাংলাদেশের।
গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে অনুশীলন না করলেও রিকভারি সেশন করেছে পিটার বাটলারের দল। ভিয়েন্তিয়ানের লাও ন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর ৩টায়। আর মাত্র একটা ম্যাচ, সে ম্যাচে জয়ই স্বপ্ন পূরণের পথ উন্মোচন করবে বাংলাদেশ নারী ফুটবল দলের। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করতে সহজ সমীকরণের সামনে দাঁড়িয়ে লাল সবুজ বাহিনী। লাওসে প্রথম ম্যাচ থেকেই আধিপত্য নিয়ে খেলতে থাকে বাংলাদেশ। স্বাগতিকদের বিপক্ষে প্রথম ম্যাচেই ৩-১ ব্যবধানে বাজিমাত করে লাল সবুজ। এরপর পূর্ব তিমুরের বিপক্ষেও দাপট বাংলাদেশের ৮-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছে দলটাকে। এবার সাউথ কোরিয়ার চ্যালেঞ্জ নেবে পিটার বাটলারের দল। সেখানে জয় কিংবা ড্র হলেই এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হবে আফিদা খন্দকারের দল, পৌঁছে যাবে অনূর্ধ্ব-20 এশিয়ান কাপের মূল পর্বে। প্রতিপক্ষ সাউথ কোরিয়া বাংলাদেশের চেয়ে শক্তিশালী হলেও সহজ সমীকরণ সামনে নিয়ে এগিয়ে আছে লাল সবুজে। এইচ গ্রুপে দু দলের সমান ৬ পয়েন্ট, তবে গোল ব্যবধানে এগিয়ে আফিদারা। পরের ম্যাচে হারলেও ভাগ্য ঝুলে থাকবে যদি কিন্তুর ওপর। একই বছর এশিয়ান কাপের 2 ফরম্যাটের মূল পর্ব নিশ্চিত করে ইতিহাস গড়ার লক্ষ্য বাটলার শিষ্যদের। ম্যাচের আগে অনুশীলন না করলেও রিকভারি সেশন করেছে বাংলাদেশ। স্ট্রেচিং, সুইমিং, জিম সেশনে নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছে দল। ছোটখাটো ইনজুরি থাকলেও তা নিয়ে চিন্তিত নয় লাল সবুজ। সাগরিকা, মুনকি, শান্তিদের নিয়ে বড় জয়ে মাঠ ছাড়ার প্রত্যয় দলের সবাই ভালো আছে। ছোটখাটো যে ইনজুরিগুলো আছে ওটা আমরা কাটিয়ে উঠেছি। আর টেকনিক্যাল ব্যাপারে কোচ হচ্ছে মিটিং আছে, রিকভারি সেশন ছিল, সুইমিং ছিল, স্টিচিং ছিল। যারা গেম খেলেনি তাদের সামরিক জিম ছিল। দক্ষিণ কোরিয়া যদিও অনেক শক্তিশালী টিম, আশা করছি ভালো একটা ম্যাচ উপহার দিতে পারবো। আরেকটা ম্যাচ যেন ভালো খেলে দেশকে ভালো কিছু দিতে পারি এবং দেশবাসীর জন্য যেন কিছু নিয়ে যেতে পারি। অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্বের 8 গ্রুপের চ্যাম্পিয়নরা সরাসরি জায়গা করে নেবে মূল পর্বে। আর টুর্নামেন্টের সেরা 3 দলেরও থাকবে মূল পর্বে টিকিট কাটার সুযোগ। তাজিন খন্দকার, সময় সংবাদ। এদিকে লাওসে খাবার নিয়ে মারাত্মক সমস্যায় পড়েছেন বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী দলের ফুটবলাররা। ভিন্ন স্বাদের খাবার হওয়ায় ঠিকভাবে খেতে পারছেন না তারা। বাধ্য হয়েই বাঙালি রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাচ্ছেন তারা। এদিকে ইতিহাসের হাতছানি নারী দলের সামনে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জয় তুলে নিয়ে আফাইদারা তা রচনা করবে বলে বিশ্বাস নারী উইং চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। ভিন্ন খাদ্যাভ্যাসের জন্য দেশের বাইরে মাঝে মধ্যেই বিড়ম্বনার শিকার হতে হয় অ্যাথলিটদের। লাওসে গিয়ে এবার সেই সমস্যায় পোহাতে হচ্ছে নারী ফুটবলারদের। টিম হোটেল থেকে যে খাবার সরবরাহ করা হচ্ছে অরুচি থাকা সত্ত্বেও খেতে বাধ্য হচ্ছেন সাগরিকারা। অনিয়মিত খাবার গ্রহণের ফলে পুষ্টির ঘাটতি থেকে দুর্বল হয়ে পড়ছেন ফুটবলাররা। তাই বাধ্য হয়ে বিকল্প পথ অবলম্বনের নির্দেশ দিয়েছে বাফুফে। লাওসের বাঙালি রেস্টুরেন্টে বিশেষভাবে খাবার রান্না করা হচ্ছে খেলোয়াড়দের জন্য। ওরা লাওসের খাবার ঠিকমতো খেতে পাচ্ছে না, যে কারণে আমি নমিক ইনস্ট্রাকশন দিছি। ওখানে আমাদের বাঙালি রেস্টুরেন্ট আছে, সেখান থেকে ওদের জন্য ভালো খাবার নিয়ে এসে খাওয়ানোর জন্য, এবং অলরেডি দুপুরবেলা সেটা নিয়ে এসে গতকালকেও করেছে, পরশুদিনও করেছে, আজকেও করেছে। ঠিক আছে, কারণ ওরা যদি খেতে না পারে তাহলে তো ওদের স্ট্রেংথ থাকবে না। তো সেইভাবে চিকেন করে স্পেশাল অর্ডার দিয়ে করে নিয়ে এসে ওদের জন্য খাবার ব্যবস্থা করেছে। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে জিতলে ইতিহাস রচনা করবে অনূর্ধ্ব-20 নারী ফুটবল দল। অনেকেই ভাবতে পারেন এটা অসম্ভব কিছু, কিন্তু বাংলাদেশ ও কোরিয়ার গেল 2 ম্যাচের তুলনামূলক পারফরমেন্স বিশ্লেষণ করলে তৈরি হয় জলজলে সম্ভাবনা। মাঠে নামবো জেতার জন্য, তারপরে যদি না জিতি, ড্র করি, তাও আমার মনে হয় আমরা ভালো করব। তো ড্র আমার ফার্স্টই না, আমি জানি সাউথ কোরিয়া অনেক স্ট্রং, তারপরে আমার মেয়েদের প্রতি আমার কনফিডেন্স আছে। আমার মেয়েরা মাঠে গিয়ে সেই ফাইটটাই করতে পারবে, কারণ ওরা আমারই ফাইটার। তো ওরা যখন ফাইট করবে তখন হাইয়েস্ট লেভেল থেকেই করবে। আমি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই নামবো। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে এশিয়াতে নিজেদের শক্তিমত্তার জানান দিচ্ছে দেশের নারী ফুটবল। মূল দলের পর অনুজরাও হাঁটছে সেই পথে। কি করে এলো এমন অর্জন? এমন প্রশ্নে কৃতিত্ব কাউকে একা না দিয়ে সামগ্রিকভাবে সবাইকেই ভাগ করে দিতে চায় বাফুফে। পিটার এখন তার বিভিন্ন রকমের স্ট্র্যাটেজি দিয়ে সে জিনিসগুলো সেট করতেছে। অবশ্যই তার ক্রেডিট আছে, সে ভালো করছে, এবং কিছু নতুন প্লেয়ারও সে তৈরি করছে, সেখানে তার ক্রেডিট আছে। এটা আসলে প্যাকেজ, আপনি বলতে পারেন সবার কম্বিনেশন। মেইনলি হলো ধারাবাহিক আমাদের ক্যাম্প। দেশের নারী ফুটবলকে আরও এক ধাপ এগিয়ে আনতে এবার লিগ জমজমাট করছে ফুটবল ফেডারেশন। গুঞ্জন আছে নারীদের লিগে অংশ নিতে পারে প্রিমিয়ার লিগের প্রথম সারির কয়েকটি ক্লাব। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।
নেপালের বিপক্ষে দুটো ফ্রেন্ডলি ম্যাচ সামনে রেখে 11ই আগস্ট বাংলাদেশে আসবেন হেড কোচ হাবিয়ার কাবরেরা। সহকারী কোচ হাসান আল মামুন অনূর্ধ্ব 23 দলের ক্যাম্পে যোগ দেয়, তাকে ছাড়াই চলবে অনুশীলন। নেপালের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে 4 থেকে 5 দিন আগেই সেখানে দল পাঠানোর পরিকল্পনা করছে ফুটবল ফেডারেশন। কোচের সাথে এখন পর্যন্ত যে এরকম কথাবার্তা, সে 11 তারিখে এখানে ল্যান্ড করবে। মামুনের বাদে যারা আছে আর কি, ডেভিড, মিগেল, ওদের সাথে আপাতত কথা হয়েছে। এখন এর মধ্যে আজকে একজন ট্রেনার আসছে, মামুন ছাড়া সবাই থাকবে আর কি। 4-5 দিন আগে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে, তারপরে সব সেটেল হবে। আসলে আমাদের টিমের অবস্থা কি সব কিছু মিলে আর কি, কারণ আমাদের এখানে কিন্তু লিগের মৌসুমও শুরু হচ্ছে। ক্যাম্পিংটা শুরু হবে ন্যাশনাল টিমের, সেটা হবে হলো 13 তারিখ। 13 তারিখ দুপুর 12টায় রিপোর্টিং আছে। তো এটা 3টা ধাপে হবে। 13 তারিখের পরে 14 তারিখে আবাহনী টিমের রিপোর্টিং, যারা প্লেয়াররা আবাহনীর থাকবে। আর 15 তারিখে হলো বসুন্ধরা কিংস। 80,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম পেতে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 1650 কোটি রুপি খরচে 100 একরের বিশাল স্পোর্টস কমপ্লেক্সে নির্মিত হবে ভারতের দ্বিতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এরই মধ্যে কর্ণাটক রাজ্য সরকার এই প্রস্তাবে অনুমতি দিয়েছে, যদিও এই পুরো স্থাপনা নির্মাণে কোনো অর্থ দেবে না রাজ্য বা কেন্দ্র সরকার। গত শুক্রবার কর্ণাটক রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সামনে একটা প্রস্তাবনা তুলে ধরে কর্ণাটক হাউজিং বোর্ড। সেখানে তারা 16.5 কোটি রুপি খরচে 100 একরের বিশাল স্পোর্টস কমপ্লেক্স তৈরির প্রস্তাবনা দিয়েছে। কর্ণাটক রাজ্যের ক্রীড়াঙ্গন বদলে দিতে পারে এই কমপ্লেক্স। বেঙ্গালুরুর সূর্য সিটিতে এই স্থাপনা তৈরির পরিকল্পনা। 8টা ইনডোর আর 8টা আউটডোরের সাথে আছে অত্যাধুনিক সুবিধা সম্বলিত জিমনেশিয়ামও। এছাড়াও হোটেল, হোস্টেল থাকবে কনভেনশন সেন্টার। তবে মূল আকর্ষণ 80,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন ক্রিকেট স্টেডিয়াম, যার নির্মাণে সম্মতি দিয়েছে রাজ্য সরকার। সম্মতি দিলেও গোটা স্থাপনা নির্মাণে কোনো ধরনের অর্থ দেবে না রাজ্য সরকার। গোটা ব্যয় বহন করতে হবে কর্ণাটক হাউজিং বোর্ডকে, যারা মূলত আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। কর্ণাটক রাজ্যের আবাসন ব্যবস্থা উন্নয়নই যাদের মূল কাজ। আর সব ঠিকঠাক থাকলে নিজেদের হোম ভেন্যু নিয়ে অনিশ্চয়তা কেটে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পর ভারতের দ্বিতীয় বৃহত্তম ভেন্যু থাকবে কোহলিদের দখলে। যদিও কেএইচবি বাদে আরও 2টি প্রতিষ্ঠান বেঙ্গালুরুতে স্টেডিয়াম নির্মাণের প্রস্তাবনা দিয়েছে। দ্য বেঙ্গালুরু ডেভেলপমেন্ট অথরিটি এবং দ্য গ্রেটার বেঙ্গালুরু ডেভেলপমেন্ট অথরিটি নিজ নিজ পরিকল্পনা জানিয়েছে রাজ্য সরকারকে। তবে এই সব প্রস্তাবনাই শহর থেকে অদূরে করার পরিকল্পনা। কর্ণাটক রাজ্য সরকার চায় না আবারও ঘটুক কোনো পদদলিত হবার ঘটনা। সাব্বির মিথুন, সময় সংবাদ। সংস্কারের পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যারিংটন ট্রেনিং কমপ্লেক্স। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের অন্যতম স্বত্বাধিকারী স্যার জেম র্যাডক্লিফ ও কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। 815 কোটি টাকা ব্যয়ে বিশ্বের অন্যতম সেরা ট্রেনিং ফ্যাসিলিটি নির্মাণ করেছে ইউনাইটেড কর্তৃপক্ষ। ফুটবলারদের প্রত্যাশা, আসছে মৌসুমে মাঠেও ইতিবাচক পারফরমেন্স করবে রেড ডেভিলস। বিশ্ব ফুটবলে অন্যতম বড় নাম ম্যানচেস্টার ইউনাইটেড। 2005 সালে গ্লেজার পরিবার ক্লাব কিনলেও অবকাঠামোতে করেনি কোনো বিনিয়োগ। অবহেলায় বেহাল দশা হয় ক্লাবের মূল স্টেডিয়াম ও ট্রেনিং কমপ্লেক্সের। 2023-এ স্যার জিম র্যাডক্লিফ ক্লাবের 28% মালিকানা কিনে নেয়ার পর অবকাঠামো উন্নয়নে 300 মিলিয়ন পাউন্ড বিনিয়োগের আশ্বাস দেন। সেই আশ্বাস অবশেষে বাস্তবে রূপ নিল। 1 বছরের সংস্কার শেষে আবারও খুলে দেয়া হলো ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যারিংটন ট্রেনিং কমপ্লেক্স। 50 মিলিয়ন পাউন্ড বা 815 কোটি টাকা ব্যয়ে বিশ্বের আধুনিক ট্রেনিং ফ্যাসিলিটি নির্মাণ করেছে ইউনাইটেড কর্তৃপক্ষ। গেল বছর 10 মিলিয়ন পাউন্ড ব্যয় করে নারী দলের জন্য নির্মাণ করা হয় নতুন ভবন ও ট্রেনিং সেন্টার। ফুটবলার কোচিং স্টাফদের সঙ্গে ক্যারিংটনে এই আয়োজনের মধ্যমণি ছিলেন ইউনাইটেডের কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন। ক্লাবের স্বত্বাধিকারী স্যার জিম র্যাডক্লিফ নতুন রূপে সাজানো ট্রেনিং ফ্যাসিলিটি ঘুরে দেখান ইতিহাসের অন্যতম সেরা এই কোচকে।
নতুন সুইমিং পুল, ড্রেসিং রুম, জিম, ডাইনিং হল, রিহ্যাব সেন্টার, প্রেস কনফারেন্স, কি নেই ক্যারিংটনে? স্যার অ্যালেক্স যুগের পর ইপিএল বা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিততে পারেনি রেড ডেভিলস। পুরনো গৌরব ফেরাতে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে সেই ট্রফিগুলো সাজানো আছে পুরো ক্যারিংটন জুড়ে। আবারও পুরনো ট্রেনিং সেন্টারে ফিরতে পেরে ফুটবলারদের মাঝেও কাজ করছে উচ্ছ্বাস। তাদের প্রত্যাশা মাঠেও দেখা যাবে এর প্রতিফলন। নিশ্চিতভাবেই এটা আমাদের আরো উৎসাহিত করবে। আমার মনে হয় এটা আমাদের স্বাগত জানানোর, নিজেদের হোম গ্রাউন্ডের অনুভূতি এনে দেওয়ার ক্ষেত্রে বড় পদক্ষেপ। গেল মৌসুমের তুলনায় এটা আমাদের এবার অনেকটাই সাহায্য করবে। এটা সেই পুরনো ভবন হলেও ভেতরের সবকিছুই নতুন ও অত্যাধুনিক। গেল মৌসুমটা বিভীষিকার মতো কেটেছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। এক মৌসুমে ৩ কোচের অধীনে খেলতে হয় রেড ডেভিলদের, যার প্রভাব ছিল মাঠেও। প্রিমিয়ার লিগে এক মৌসুমে নিজেদের সর্বোচ্চ 18টি ম্যাচ হেরেছিল রুবেন আমোরিমের দল। 42 পয়েন্ট নিয়ে টেবিলের 15তম স্থানে লিগ শেষ করে 20 বারের ইপিএল চ্যাম্পিয়নরা। অবশ্য আসছে মৌসুমে ঘুরে দাঁড়াতে ট্রান্সফার মার্কেটে বেশ সক্রিয় ছিল ইউনাইটেড কর্তৃপক্ষ। প্রায় 22 কোটি ইউরো খরচ করে এরই মধ্যে তারা দলে ভিড়িয়েছে বেঞ্জামিন সেস্কো, মাথিউস কুইনা ও ব্রায়ান এমবিওমোকে। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। ইংলিশ ক্লাব ফুটবল মৌসুমের আনুষ্ঠানিক দামামা বাজবে কাল। মর্যাদার কমিউনিটি শিল্ডে মুখোমুখি হবে লিভারপুল ও ক্রিস্টাল প্যালেস। অলরেডদের সামনে 17তম শিল্ড জয়ের মিশন, আর প্রথমবারের মতো শিল্ড জিতে ইতিহাস গড়ার লক্ষ্য প্যালেসের। ওয়েম্বলিতে দুদলের ম্যাচ শুরু রোববার রাত 8টায়। লড়াইটা মর্যাদার। দুই ইংলিশ চ্যাম্পিয়নের ঐতিহ্যের লড়াই কমিউনিটি শিল্ড, যেখানে এবারের ব্যাটেল ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুল বনাম এফএ কাপ চ্যাম্পিয়ন ক্রিস্টাল প্যালেসের। লিভারপুলের সুযোগ 17তম কমিউনিটি শিল্ড জয়ের, আর প্যালেস দাঁড়িয়ে ইতিহাস গড়ার দ্বার প্রান্তে। প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড জয়ের হাতছানি এই দলটার সামনে। ইতিহাস কিংবা অতীত পরিসংখ্যান অসম হলেও এই শিল্ড জয়ে এক চুলো ছাড় দিতে নারাজ দুদল। নতুন মৌসুম শুরুর আগে দলকে ঢেলে সাজিয়েছে বর্তমান ইপিএল চ্যাম্পিয়নরা। গ্রীষ্মকালীন দলবদলে প্রায় 265 মিলিয়ন ইউরো খরচ করে ফ্লোরিয়ান উইর্টজ, হুগো একিতিকে, মিলোস কারকাজ, জেরেমিদের দলে ভিড়িয়েছে লিভারপুল। দলের অভিজ্ঞ ও তরুণদের নিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলেছে অলরেডস। তবে কমিউনিটি শিল্ডে না পাওয়ার সম্ভাবনা আছে অভিজ্ঞ ভার্জিল ভ্যান ডিক, অ্যালিসন বেকারদের। মৌসুম শুরুর আগেই গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাই নতুনদের বাজিয়ে দেখার সুযোগ পাচ্ছেন কোচ আর্নে স্লট। সম্ভাব্য 4-3-2-1 ফরমেশনের স্কোয়াড সাজানোর পরিকল্পনা আছে কোচের। তবে গেল মৌসুমের শেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে 1-1 গোলে ড্র করে লিভারপুল, তাই প্যালেসকে সমীহ করছেন কোচ। মৌসুমের শুরুতে কোনো ট্রফি জেতা গেলে সেটা অনেক আনন্দের। এবার কমিউনিটি শিল্ডে আমরা একটা শক্তিশালী ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হব। গেল মৌসুমের শেষ ম্যাচে আমরা তাদের বিপক্ষে ড্র করেছি। তারা কাউন্টার অ্যাটাক, সেট পিস, লং থ্রোতে হুমকির কারণ। নিউক্যাসলের মতো তারাও ফ্রি কিকে খুব কৌশলী। দলটার ফরওয়ার্ডরা খুব ভালো সুযোগ তৈরি করতে পারে। ক্রিস্টাল প্যালেস খুব ভালো দল, তারা স্কোয়াড অপরিবর্তিত রেখেছে, তাই গেল মৌসুমের ধারা এবারও অব্যাহত রাখবে বলে মনে হচ্ছে। এদিকে প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড জয়ের সুযোগ থাকলেও সামনে আছে বেশ কিছু বাধা। ক্লাবের মালিকানা জটিলতা ও দলবদল নিয়ে বেশ কিছু সমস্যায় আছে লন্ডনের ক্লাবটি। যদিও এসবের মধ্যেও ইপিএল চ্যাম্পিয়নদের বিপক্ষে জয়ের প্রত্যাশা কোচের। মৌসুমের শুরুতে একটা ট্রফি জেতার সুযোগ, তাও আবার ইপিএল চ্যাম্পিয়নদের বিপক্ষে। আমরা আমাদের খেলার ধরন আর শক্তিমত্তা দেখাতে চাই, প্রমাণ করতে চাই যে যে কোনো দলের বিপক্ষে প্রতিযোগিতা করতে পারি আমরা। লিভারপুলের বিপক্ষে শেষ ম্যাচে আমরা দেখিয়েছি যে আমরা কেমন দল, সেই ধারা বজায় রেখেই খেলবো। দু দলের মুখোমুখি 64 দেখায় 36 জয় আছে লিভারপুলের বিপরীতে। 15 ম্যাচ জিতেছে ক্রিস্টাল প্যালেস। তাজিন খন্দকার, সময় সংবাদ। ব্যালন ডিওর নিয়ে কড়া সমালোচনা করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। এ পুরস্কারের ওপর আস্থা হারিয়েছেন CR7। ব্যালন ডিওর এখন পর্তুগিজ তারকার কাছে ফ্রান্স সাময়িকীর এক মন গড়া বিষয় বলে মনে হচ্ছে। গত বছরও ব্যালন ডিওরের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন রোনালদো। ব্যালন ডিওর পুরস্কারের জন্য মনোনীত 30 ফুটবলারের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। ব্যালন ডিওর জয়ের দৌড়ে এগিয়ে আছেন পিএসজির ফরাসি ফুটবলার উসমান দেমবেলে। পুরস্কার জেতার ভবিষ্যৎবাণীর সঙ্গে আরও একটি বিষয় নিয়ে চলছে আলোচনা সমালোচনা।
প্রকাশিত তালিকায় জায়গা হয়নি বিশ্বকাপ জয়ী ফুটবলার লিওনেল মেসির। ইন্টার মায়ামিতে দারুণ এক মৌসুম পার করেছেন আর্জেন্টাইন ফুটবলার। মেসির পাশাপাশি টানা দ্বিতীয় বছর ব্যালন ডিওরের মনোনীত তালিকায় জায়গা করে নিতে পারেননি পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তাই হয়তো কিছুটা ক্ষোভ নিয়েই ব্যালন ডিওরের সমালোচনা করলেন CR7। এবারের ব্যালন ডিওর মনোনীত তালিকায় নিজের নাম না থাকায় কর্তৃপক্ষকে এক হাত নেন পর্তুগিজ তারকা। প্রীতি ম্যাচে আল নাসর রিও আবেকে হারানোর পর রোনালদোর কাছে জানতে চাওয়া হয় এবারের ব্যালন ডিওর জয়ে কাকে এগিয়ে রাখবেন তিনি। উত্তরে রোনালদো বলেন, আমার কাছে এখন আর ব্যালন ডিওরের কোনো বিশ্বাসযোগ্যতা নেই, এটা আমার কাছে মন গড়া লাগে। ব্যালন ডিওর নিয়ে রোনালদোর সমালোচনা এবারই প্রথম নয়, এর আগেও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। গত বছর ফেভারিট ভিনিসিয়াসের পরিবর্তে ম্যানচেস্টার সিটির রদ্রির ব্যালন ডিওর জেতার পর এ নিয়ে সমালোচনা করেছেন তিনি। এবার দীর্ঘ 22 বছর পর দ্বিতীয়বারের মতো ব্যালন ডিওরের জন্য মনোনীত তালিকায় নেই মেসি ও রোনালদো। এই দুই তারকা ফুটবলারের নাম না থাকায় অবাক হয়েছেন অনেকে। এবার মনোনয়ন না পেলেও গেল মৌসুমটা ভালো কাটিয়েছেন CR7। আল নাসরের হয়ে 35টি গোল করেছেন তিনি। জাতীয় দলেও 8টি গোল করেছেন রোনালদো। এছাড়া উইফা নেশনস লিগ জিতিয়েছেন পর্তুগালকে। 22 সেপ্টেম্বর প্যারিসে ঘোষণা করা হবে ব্যালন ডিওর জয়ীর নাম। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। মৌসুম শুরুর আগেই বড় শাস্তি পেলেন হ্যান্সি ফ্লিক। চ্যাম্পিয়ন্স লিগের গেল মৌসুমে সেমিফাইনালে ম্যাচে রেফারির সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশে এক ম্যাচ নিষিদ্ধ বার্সা কোচ গুনতে হবে 20,000 ইউরো জরিমানাও। একই ম্যাচে ডোপিং নিয়ন্ত্রণ কর্মকর্তার নির্দেশ না মানায় 5,000 ইউরো জরিমানা হয়েছে ইয়ামাল ও লেভানডস্কির। এদিকে স্টেগানের সঙ্গে সমস্যা সমাধান হয়েছে কাতালানদের। একদিন বাদেই তাকে অধিনায়কত্বে ফিরিয়ে দিয়েছে বার্সা। স্বপ্ন ছিল 10 বছর পর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের, কিন্তু বার্সেলোনাকে থামতে হয় সেমিফাইনালেই। চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরুর আগে এবার শাস্তি পেলেন বার্সা বস হ্যান্সি ফ্লিক। লামিন ইয়ামাল, লেভানডস্কিকেও করা হলো জরিমানা। এছাড়া এই ম্যাচে ডোপিং নিয়ন্ত্রণ কর্মকর্তার নির্দেশ না মানায় শাস্তির মুখে পড়েছেন ফরওয়ার্ড লামিন ইয়ামাল ও রবার্ট লেভানডস্কি। এই দুই ফুটবলারকে 5,000 ইউরো করে জরিমানা করেছে উয়েফা। ম্যাচে দর্শকদের কারণেও বিপাকে পড়তে হয় বার্সেলোনাকে। ম্যাচ চলাকালীন অশোভন আচরণ ও ফায়ারওয়ার্কস জ্বালিয়ে প্রায় $8,000 জরিমানা গুনতে হচ্ছে বার্সাকে। একই কারণে ইন্টার মিলানকে করা হয়েছে 22,000 ইউরো জরিমানা। সঙ্গে ম্যাচ জয়ের পর স্টেডিয়ামের পথ বন্ধ করায় আরও 11,500 ইউরো জরিমানা করা হয়েছে নেরাজ্জুরিদের। এদিকে নতুন মৌসুমের আগে গোলরক্ষক টের স্টেগানকে নিয়ে বিপাকে পড়েছিল বার্সা। গেল মৌসুমে স্টেগান ইনজুরিতে পড়ার পর অবসর ভেঙে গোলপোস্ট সামলেছিলেন পলিশ ফুটবলার শেজনি। চোট বদলি নিয়মে এবার নতুন গোলরক্ষক হুয়ান গার্সিয়াকে নিবন্ধন করতে চেয়েছিল কাতালানরা, যার জন্য 4 মাস স্টেগানকে বাহিরে রাখতে চেয়েছিল কাতালানরা। প্রয়োজন ছিল স্টেগানের মেডিকেল রিপোর্ট, তবে তাতে রাজি হননি স্টেগান। এমন আচরণ ভালোভাবে নেয়নি বার্সেলোনা কর্তৃপক্ষ, সরিয়ে দেয় অধিনায়কত্ব থেকে। তবে একদিন বাদে স্টেগান নিজের ভুল বুঝতে পেরে ক্লাবের কাছে ক্ষমা চেয়েছেন। তার ইনজুরি সংক্রান্ত তথ্য লা লিগায় পাঠানোর অনুমতি দেয়ায় নমনীয় হয়েছে কাতালানরা। অধিনায়ক হিসেবেই থাকছেন বার্সেলোনায়। তামিম হোসেন, সময় সংবাদ। জমকালো আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল মোজো প্রেজেন্টস ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ফুটবল ফিয়েস্তা 2025 এর ট্রফি আনভেলিং। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির 13 ডিপার্টমেন্টের প্লেয়ারদের নিয়ে তৈরি করা হয়েছে সব টিম। টুর্নামেন্ট চলবে 10 ও 11 আগস্ট। গ্র্যান্ড ওপেনিংয়ে ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির স্পোর্টস ক্লাব মডারেটর প্রফেসর ডক্টর মোহাম্মদ মোবারক হোসেন খান। এছাড়া উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড হেড অব ব্র্যান্ড মার্কেটিং মাইদুল ইসলাম। তারুণ্যের শক্তি, উদ্দীপনা এবং সম্ভাবনাকে আরও এগিয়ে নিতে সবসময় তরুণদের পাশে থাকতে মোজো প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান তিনি। মোজোর এই যাত্রায় তরুণ প্রজন্মের অবিচল আস্থার জন্য কৃতজ্ঞতা জানানো হয়। এই
ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়ের।